নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। যন্ত্রপাতি নিয়ে একদম মাঠে চলে এসেছি। আজকে তুলবো কচু, জমি থেকে কচু তুলে আজকে রান্না করব। তো তার জন্য আমার হেঁসও লাগছে, পেতে লাগছে আর কোদালও লাগছে, তিনটে জিনিসই কিন্তু আজকে লাগছে। আর আমার পিছনেতে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনচে গাছ। ধনচে চাষ করলে জমির উর্বরতা ক্ষমতা বাড়ে। ধনচেগুলো যখন খুব বড় বড় হয়ে যাবে তখন জ্বালানি হিসেবে ব্যবহার হবে এগুলো। এই যে মাঠে এসেছি না, সকাল সকাল মাঠে এসে মনটা এত ভালো হয়ে যায়, চারিদিকে পুরো সবুজে সবুজ। আর যে জায়গাটা এসেছি না এখানেতে শুধু চারিদিকে কচু চাষ হয়েছে, প্রচুর কচু জমি পাশাপাশি। তো চলুন ওখানে একটা জমিতে আমি কচু তুলবো, একটা কাকুর জমি। তো কাকুকে বলেছে, কাকু বলছে তোমার যত ইচ্ছা তুমি কচু নাও, তোমার রান্নায় যা লাগবে নিয়ে নাও। এই যে পেতে ভর্তি করে যে কচু নিয়ে নাও। আর এখন জমি থেকে নতুন কচু উঠছে, এই নতুন কচু খেতে দারুণ লাগে। আলুর মতন কচুটাও কিন্তু আমার ভীষণ প্রিয়। পুরো আমার সমান কচু গাছ হয়েছে, বড় বড় কচু গাছ। আসুন দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই পাশে বড় বড় কচু গাছ আর এই পাশে বড় বড় কচু গাছ। এই জমিটা থেকে আজকে কচু আমি তুলবো। আর ওদিকে দেখাচ্ছি, ওদিকেও প্রচুর বড় বড় কচু গাছ আছে। এই যে কচু জমিতে নেমে পড়েছি, আর এই দিকটা থেকে কচু অলরেডি তোলা শুরু হয়ে গেছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো কাকু বললেন এদিক থেকেই তুমি কচুটা তুলবে। আর দেখুন কচু গাছগুলো আপনাদের বলছিলাম না, পুরো আমার হাইটের। এই দেখুন কত বড় বড় পাতা, পুরো আমার সমান। এই কচু বাড়ির মধ্যে যদি বসে পড়া হয় পুরো ছাওয়ায় ছাওয়া। আর এই দেখুন কত কচু গাছ কেটে সব জড়ো করা হয়েছে, বাজারে নিয়ে গেছে সব কচুগুলো তুলে। আগে কিছুটা গাছগুলো কেটে নিই, তারপরে তুলতে সুবিধা হবে। এই গাছগুলোর গোড়ায় গোড়ায় কচু আছে, মাটি খুঁড়বো কোদাল দিয়ে, ওই জন্য কোদালটাও নিয়ে এলাম সঙ্গে করে। এই দেখুন গোড়ায় গোড়ায় কচু, কয়েকটা উপড়ে দিই, তারপর কচুগুলোকে ছাড়িয়ে নিই। এই দেখুন গোড়ায় গোড়ায় কচু ধরে আছে, এই যে এইগুলোকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে সাইড দিয়ে মাটিগুলোকে একটুখানি সরিয়ে নিয়ে তারপর গাছটাকে ধরে টানলে আস্তে করে উঠে চলে আসছে। এই দেখুন কচু, এবার গোড়া থেকে ভেঙে ভেঙে নেব। প্রচণ্ড রোদ দিয়েছে আর হাওয়াটা কিন্তু কম দিচ্ছে। আর মাঠের কাজে যেরকম আনন্দ আছে তেমন কষ্টও আছে। এই যে কচু তুলছে নিজের হাতে দিয়ে, রান্না বান্না করব, এই যে একটা বিরাট আনন্দ, তার মধ্যে একটু কষ্টও আছে, কিন্তু কষ্টটা সহ্য করলে আনন্দটা বেশি। এই সময় সকালের দিকে মাঠে এলে রোদ সহ্য করতে হবে, আর বিকেলবেলার দিকে যদি মাঠে আসেন মোটামুটি 5টার পর, তখন কিন্তু রোদ পাবেন না, মাঠে ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবেন, আরাম লাগবে। বিকেলবেলাটা আমরা মাঠের দিকে ঘুরতে আসি। সব ভালো, কিন্তু এই কচু গাছের আঠা না খুব মারাত্মক। যদি জামা কাপড়ে লেগে যায় দাগ ধরে যায়, সেই দাগ কিন্তু আর উঠতে চায় না। ওই খানিকটা খুঁড়েই দেখুন আমার অর্ধেকটা পেতে পুরো ভর্তি হয়ে গেছে, আর এইটুকুন খুঁড়লেই আমার বাকিটা ভর্তি হয়ে যাবে। মোটামুটি হিসেব করে আমি গাছগুলো কেটেছি, যতটা গাছটা কেটেছি ততটাই আমাকে তুলতে হবে। মোটামুটি পেতে আমার প্রায় ভর্তি হব, আর দু একটা ঝাড় তুললে পেতে ভর্তি হয়ে যাবে। এই দেখুন এই কচুটা কোদালে লেগে কেটে গেল। প্রথম দিকে শিকড়গুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, এখন আর টাইম নেই, অনেক বেলা হয়ে গেছে, গিয়ে রান্নাবান্না করতে হবে, বাড়িতে গিয়ে ছাড়িয়ে নেবো ভালো করে ধুয়ে। চলুন এবার রান্নাঘরে দেখা হবে।
মাঠ থেকে কচু তুলে ফিরে একদম রেডি হয়ে চলে এসেছি রান্নার কাছে। আর যতটুকুন কচু লাগবে আজকে রান্নার জন্য সেই কচুগুলোকে আমি ভালো করে শিকড় ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কারণ সবটা নিইনি, সবটা যদি পরিষ্কার করে ধুয়ে নিই না তাহলে কচুগুলো নষ্ট হয়ে যাবে, বেশি দিন রেখে খাওয়া যাবে না। ধুলো তো বাদ দিন, সেগুলোগুলো ছাড়ালে হবে না, ওই জন্য আজকে রান্নার মতো কচু নিয়ে চলে এসেছি। আর সাথে আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। আর এই যে ইলিশ মাছ দিয়ে আজকে কচু আলু বেগুনের তরকারি হবে। সঙ্গে থাকছে গরম গরম ইলিশ মাছ ভাজা ভাতের সাথে। একটা পায়ে জুতো পরে চলে যাচ্ছে কেন? আরেকটা জুতো পরে যাও। আর একবার শোনো, হ্যাঁ 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 জুতোটা খুলে রেখে এসো। মেরুটা হ্যাঁ হেঁটো দেখি নামটা হয়ে যাও, চান করে নেবে, টাটা, ঠিক আছে। বাবা রাগ হয়ে গেছে, আর আসবো না তোমার কাছে। আমি কি করেছি তাই যে রাগ হয়ে যাচ্ছে শুধু? তুমি চান টান করে আবার আসবে? আমি কখন বললাম জল খাবে না? জল খেতে কখন দিইনি তোমাকে? বুবলু ডাবে জল খাচ্ছিল বসে বসে, আর একটু বেশি জল খেয়ে নিয়েছে, ওই জন্য বারণ করেছি যে একটু কম করে খেতে, ওই জন্য বলছে জল খেতে দিচ্ছ না আমাকে। সমুদ্রে গিয়ে ডাবের জল খেতে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, আমরা যখন আবার সমুদ্রে বেড়াতে যাবো তখন তোমাকে রোজ একটা করে ডাবের জল খাওয়াবো, ঠিক আছে? আমি ফোনে দেখেছি মাথার উপরে আমি ভুলে গেছি মাথার উপরে আমি কি জানি, আমি মনে করি আমি ভুলে গেছি আমি পাহাড়ের মাথার উপরে ডাবের জল খেয়েছিলে? না না, তাহলে আমি না, তাহলে কি? আমি যাইনি। তুমি পাহাড়ে যাওনি? উল্টো পাল্টা বকছে সব। আচ্ছা ঠিক আছে, যখন ভালো করে মনে পড়বে আমাকে বলবে, ঠিক আছে? আমি শুনবো, এখন রান্না করে নি। মা বলো। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অর্ধেক বুঝতে পারেন। ঠিক আছে এসো, যাও, পিসিদা দাঁড়িয়ে আছে তোমার জন্য, যাও যাও, পিসিদা দাঁড়িয়ে আছে, যাও চান করে নেবে। যাও, টাটা টাটা, বাই বাই। আমি রান্না করে নি মা। নতুন কচু তো, এই কচুগুলোকে বটির পিছন দিকে এইভাবে একটুখানি শুধু রগড়ে দিলেই খোসাটা উঠে যাবে। যখন নতুন আলু ওঠে তখন খোসাটা পুরো কাঁচা থাকে, এরকম বটির পিছন দিকে রগড়ে দিলে যেমন আলুর খোসাটা উঠে যায়, সেরকম কচুরও তাই। দেখুন কত সুন্দর খোসাটা উঠে গেল, পুরো পরিষ্কার হয়ে যাবে। একটু যেই কচু পুরনো হয়ে যাবে খোসাটা পুরো বসে যাবে, তখন কিন্তু আর রগড়ালে উঠবে না, তখন ছাড়াতে হবে। মাছের মধ্যে অল্প করে লবণ আর হলুদ একটু মাখিয়ে দিচ্ছি। সবজি কাটা হয়ে গেল, এবার একটা বাটনা আছে বেটে নেব, আদা আর গোটা জিরে একসাথে বেটে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার বেগুন ভেজে নেব। বেগুনের মধ্যে অল্প করে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার কচু আর আলু ভেজে নিচ্ছি। মিনিট 5 নাড়াচাড়া করে কচু আর আলু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াতে আরেকটু সরষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ,
মশলার মধ্যে অল্প করে একটু বাটনা বাটা জল দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, ভাজা আলু আর কচু দিয়ে দিচ্ছি। এবার মিনিট 5 মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। সকালে যখন কচু তুলতে গিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ, আর এখন দেখুন এই 12টা সাড়ে 12টা বাজলেই একদম প্রচণ্ড মেঘ উঠে যাচ্ছে। কালো মেঘে পুরো একদম দক্ষিণ পূর্ব কোণ ঢেকে গেছে। যা মেঘটা উঠে আসছে, এক্ষুনি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে। বলতে বলতে প্রচণ্ড ঝড় উঠে গেল। এখন একটুখানি থেমেছে, কিন্তু বৃষ্টিটা এখনো আসেনি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার একটা কচু দেখে নেব। কচুও সিদ্ধ হয়ে গেছে। ভাজা মাছ আর বেগুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা। এবার দেখুন বৃষ্টিও এসে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। পুকুরের দিকে দেখুন কত বড় বড় ফোঁটা পড়ছে। রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেগুন আর ইলিশ মাছ দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। বর্ণিতার বাবাকে গরম গরম ঝোল দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আর এবার এই যে গরম গরম ইলিশ মাছ ভাজা খাবি, তার জন্য ছেড়ে দাও। তার জন্য ইলিশ মাছ কটা রেখে দিয়েছিলাম সব শেষে ভাজার জন্য। এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার ধৈর্য আছে। অনেকে বলে আমার ধৈর্য একটু কম, কিন্তু দেখুন ধৈর্যের কিরকম পরিচয় দিচ্ছি আজকে। পাশে কিন্তু একদম ধোঁয়া ওঠা ইলিশ মাছের ঝোল রেখে দিয়েছি, দিয়ে ওয়েট করছি, কারণ ভাজা দিয়ে আগে ভাত খাবো বলে। এটা কিন্তু একটা বিরাট একটা ব্যাপার। হ্যাঁ, এই ভাজা হয়েই এসছে, নাকে সেন্টটা আসছে। ভাজাটা দিয়ে আগে ভাতটা খাবো, একটুখানি তেল নেবো যে ভাজাটা হচ্ছে, ব্যাস তারপর ঝোলটা ঢালবো। সেই জন্য একটু ওয়েট করে নিচ্ছি, আর নিজের ধৈর্যটাকেও একটু বাড়িয়ে নিচ্ছি। তোমাকে আর অপেক্ষা করতে হবে না, ধৈর্যের পরীক্ষা দিতে হবে না। এই যে মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ, আর এই হচ্ছে গরম গরম ভাজার তেল। ব্যাস ব্যাস, ও না এবার শুরু করে দাও। দেখো হাত সামলে একদম গরম। হ্যাঁ, এই বাঙালির ইলিশ মাছের প্রতি ভালোবাসাটা কিন্তু আজকের নয়। হোক একটু ঝামেলা কাটা ছাড়ানোর, কিন্তু ইলিশ মাছটা ইলিশ মাছই থাকবে। আজ অনেকদিন পর কৃষ্ণার আমার দুজনেরই ইচ্ছা হলো যে একটু গরম গরম মাছ ভাজা খাওয়া হবে, সেই জন্যেই ও আলাদাভাবে রেখে দিয়েছিল। খুব বেশি কাঁটাও নেই দেখছি মাছটা, ছোট সাইজের মাছ, কিন্তু অপূর্ব স্বাদ। এই এতক্ষণে ভাজাটা শেষ হলো, এবার হচ্ছে কচুর তরকারি। আমাদের এখানকার জমির টাটকা দেশি কচু, এর কিন্তু স্বাদটাই আলাদা। আর এই কচুটা সবচেয়ে যেটা বড় বিশেষত্ব, সেটা হচ্ছে একবারে নরম। দেখুন, মানে একদম গলে যায় অল্পতেই, আর কোনো রকম কোনো কুটকুটের ব্যাপার কিচ্ছু থাকে না। কারণ আমাদের এদিকে লোকেরা না, কচু যদি একটুও কুটকুট করে, সে কচু আর কিনবে না, প্রথম দিন কিনে। যার জন্যই বাজারে এই ধরনের কচুগুলোই এখানে চলে।